অর্থনীতিতে না কিছু বেসিক কনসেপ্ট আছে যেগুলো পুরো বিষয়টা বুঝতে খুব সাহায্য করে। আর পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণাঙ্গ প্রতিযোগিতা ঠিক তেমনই একটা ভিত্তি। তো চলুন আজকে এই বিশেষ বাজার ব্যবস্থার একেবারে ভেতরে ঢুকে দেখা যাক। এই আলোচনায় আমরা কয়েকটা খুব জরুরি প্রশ্নের উত্তর খুঁজব, যেমন পূর্ণাঙ্গ প্রতিযোগিতা জিনিসটা আসলে কি, কেন এই বাজারের বিক্রেতাদেরকে একরকম বাধ্য হয়ে দাম গ্রহীতা বা প্রাইস টেকার হতে হয়। এরপর আমরা দেখব সেই বিশেষ নিয়মটা যেটা দিয়ে তারা তাদের লাভ সবচেয়ে বেশি করার চেষ্টা করে। আর একদম শেষে দেখব এই চেষ্টার ফল কি হয়, মানে লাভ হয়, ক্ষতি হয় নাকি কোনোটাই না। আচ্ছা, তাহলে শুরু করা যাক। পূর্ণাঙ্গ প্রতিযোগিতা বলতে ঠিক কি বোঝায়, আর কোন কোন শর্ত থাকলে একটা বাজারকে আমরা এরকম বলতে পারি? একেবারে সহজ করে বললে এটা এমন একটা আদর্শ বাজার যেখানে কম্পিটিশন থাকে একদম চরমে, মানে ভাবা যেতে পারে একটা বিশাল কৃষি পণ্যের বাজারের কথা। হ্যাঁ, এটা অর্থনীতির একটা থিওরিটিক্যাল মডেল, কিন্তু বাস্তব দুনিয়ায় কৃষি পণ্যের বাজার এর খুব কাছাকাছি একটা উদাহরণ। এখানে এত এত বিক্রেতা থাকে যে কোনো একজনের পক্ষে একা বাজারকে একটুও প্রভাবিত করা সম্ভব না। এই বাজারটা তৈরি হওয়ার জন্য 4টে মূল শর্ত আছে। ১. এখানে অসংখ্য ক্রেতা আর বিক্রেতা থাকবে। ২. সবার পণ্য একদম একরকম, মানে সমজাতীয়। ধরুন আলু বা পেঁয়াজ, একজনের থেকে আরেকজনেরটা আলাদা করা মুশকিল। ৩. সবার কাছে বাজার সম্পর্কে পুরো তথ্য থাকে। আর ৪ নম্বর, যে কেউ এই বাজারে ঢুকতে বা বেরিয়ে যেতে পারে, কোনো বাধা বিপত্তি নেই। এই সবকটা শর্ত যখন একসাথে মিলে যায়, তখন কোনো একজন বিক্রেতার পক্ষে দাম নিয়ন্ত্রণ করাটা এক কথায় অসম্ভব হয়ে পড়ে। আর এখানেই এই বাজারের ফার্মগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা চলে আসে। দামের ওপর তাদের বিন্দুমাত্র কোনো নিয়ন্ত্রণ থাকে না। বাজার যে দামটা ঠিক করে দেয়, তাদের শুধু সেটা মেনে নিতে হয়। তাহলে প্রশ্ন হল, দামটা ঠিক করে কে? উত্তরটা খুব সোজা, পুরো বাজার। মানে একদিকে আছে লক্ষ লক্ষ ক্রেতার ডিমান্ড বা চাহিদা, আর অন্যদিকে হাজার হাজার বিক্রেতার সাপ্লাই বা যোগান। এই দুটো অদৃশ্য শক্তি যেখানে এসে মেলে, সেখানেই একটা ভারসাম্য দাম বা ইকুইলিব্রিয়াম প্রাইস তৈরি হয়। আর এই দামটা সবার জন্য এক। আর প্রত্যেকটা ফার্মকে কিন্তু এই দামটাই মেনে নিতে হয়। এই কারণেই তো এদেরকে প্রাইস টেকার বা দাম গ্রহীতা বলা হচ্ছে। ব্যাপারটা ভাবুন, যদি কোনো একটা ফার্ম ভাবে যে একটু বেশি দামে বিক্রি করবে, তাহলে কি হবে? ক্রেতারা সঙ্গে সঙ্গে অন্য বিক্রেতার কাছে চলে যাবে, কারণ জিনিসটা একই আর বাজারে বিক্রেতারও কোনো অভাব নেই। এখানে একটা খুব ইন্টারেস্টিং পার্থক্য আছে, যেটা বোঝা খুব জরুরি। দেখুন, বাঁদিকে পুরো বাজারের যে ডিমান্ড কার্ভ, সেটা নিচের দিকে নেমে গেছে, কিন্তু ডানদিকে একটা মাত্র ফার্মের জন্য যে ডিমান্ড কার্ভ, সেটা একদম সোজা, একটা অনুভূমিক রেখা। কেন এমন হয়? কারণ ওই একটা ফার্ম বাজারের তুলনায় এতটাই ছোট যে সে ওই বাজার দরে যত খুশি বিক্রি করতে পারে, তাতে বাজারের দামে কিছু এসে যাবে না। কিন্তু সে যদি 1 পয়সাও দাম বাড়ানোর চেষ্টা করে, সঙ্গে সঙ্গে তার সব ক্রেতা অন্য দোকানে চলে যাবে। তাই ওই ফার্মের কাছে দামটা একদম স্থির। তাহলে এখন প্রশ্নটা হলো, যদি দামই নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে একটা ফার্ম তার লাভটা বাড়াবে কিভাবে? কোন জিনিসটা তাদের হাতে আছে? উত্তরটা হলো, তারা কতটা উৎপাদন করবে সেই পরিমাণটা, মানে কোয়ান্টিটি। এই একটাই সিদ্ধান্ত তারা নিতে পারে। আর এখানে অর্থনীতির সেই বিখ্যাত গোল্ডেন রুল বা সোনালি নিয়মটা চলে আসে। নিয়মটা হলো MR=MC, মানে মার্জিনাল রেভিনিউ সমান সমান মার্জিনাল কস্ট। ব্যাপারটা খুব সহজ। একটা অতিরিক্ত ইউনিট বানাতে যেটুকু এক্সট্রা খরচ হয়, সেটা হলো মার্জিনাল কস্ট, আর ওই ইউনিটটা বিক্রি করে যেটুকু এক্সট্রা আয় হয়, সেটা হলো মার্জিনাল রেভিনিউ। যতক্ষণ পর্যন্ত আয়টা খরচের চেয়ে বেশি, ততক্ষণ উৎপাদন চালিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। ঠিক যে পয়েন্টে এসে দুটো সমান সমান হয়ে যায়, অর্থাৎ MR=MC, সেখানে উৎপাদন থামালে লাভটা সবচেয়ে বেশি হবে। আর পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে ব্যাপারটা আরও সোজা, কারণ এখানকার ফার্মসগুলো তো প্রত্যেকটা জিনিস একই বাজার দরে বিক্রি করে। তাই একটা অতিরিক্ত ইউনিট বিক্রি করলে তাদের যে অতিরিক্ত আয় বা মার্জিনাল রেভিনিউ হয়, সেটা ওই বাজার দাম বা প্রাইসের সমানই হয়। তাহলে তাদের জন্য লাভ সর্বোচ্চ করার নিয়মটা কি দাঁড়ালো? খুব সহজ, P=MC, মানে তারা সেই পর্যন্তই উৎপাদন করবে যেখানে দাম আর প্রান্তিক খরচ সমান হয়।
বেশ, এখন আমরা দেখব যে এই P=MC নিয়মটা মেনে চললে স্বল্প মেয়াদে একটা ফার্মের কপালে কি কি ঘটতে পারে। মূলত 3টে ঘটনা ঘটতে পারে। লাভ হতে পারে, লোকসান হতে পারে, অথবা লাভ লোকসান কিছুই না, যাকে আমরা ব্রেক ইভেন বলি। প্রথমে আসা যাক লাভের পরিস্থিতিতে, যেটাকে বলা হয় সুপার নরমাল প্রফিট। এই গ্রাফটার দিকে তাকান। এই যে সোজা অনুভূমিক রেখাটা, এটা হলো বাজার দর বা প্রাইস। আর ওই যে এর মতো বাঁকানো রেখাটা, ওটা হলো অ্যাভারেজ টোটাল কস্ট বা ATC, মানে প্রতিটা জিনিস বানাতে গড়ে কত খরচ হচ্ছে। এবার খেয়াল করুন, দামের রেখাটা কিন্তু খরচের রেখার ওপরে আছে। তার মানে কি? তার মানে হলো প্রতিটা জিনিস যে দামে বিক্রি হচ্ছে সেটা বানানোর খরচের চেয়ে বেশি। আর ফার্মটা যখন P=MC নিয়ম মেনে উৎপাদন করবে, তখন এই যে শেড করা অংশটা দেখছেন, এটাই হলো তার মোট মুনাফা। এবার দ্বিতীয় পরিস্থিতিটা দেখি। এটাকে বলে নরমাল প্রফিট বা স্বাভাবিক মুনাফা। এখানে দেখুন, দামের রেখাটা মানে প্রাইস লাইনটা গড় খরচের যে কার্ভটা আছে, অর্থাৎ ATC, তার ঠিক সর্বনিম্ন বিন্দুটাকে ছুঁয়ে গেছে। এর মানে হলো প্রতিটা জিনিস বিক্রি করে যে আয় হচ্ছে আর সেটা বানাতে যে গড় খরচ হচ্ছে, দুটো একদম সমান। এখানে কোনো বাড়তি অর্থনৈতিক লাভ হচ্ছে না, কিন্তু সমস্ত খরচ উঠে আসছে। একেই আমরা বলি ব্রেক ইভেন পয়েন্ট। সোজা কথায়, লাভও নেই, লোকসানও নেই। আর শেষে আসছে লোকসানের পরিস্থিতি। দেখুন, এখানে বাজার দামটা এতটাই কমে গেছে যে প্রাইস লাইনটা অ্যাভারেজ টোটাল কস্ট বা ATC কার্ভের নিচে নেমে গেছে। ফর্মটা যদি P=MC নিয়ম মেনে উৎপাদন করেও, তাহলেও প্রতিটা জিনিস বিক্রি করে যে টাকা পাচ্ছে সেটা বানানোর খরচের চেয়ে কম। ফলে এই যে শেড করা আয়তক্ষেত্রটা, এটাই হলো ফর্মটার মোট লোকসান। এটাকেই বলে স্বল্প মেয়াদী ক্ষতি। তাহলে এই পুরো আলোচনা থেকে একটা ফার্ম স্বল্প মেয়াদের কি শিখতে পারে? তাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা ঠিক কেমন হওয়া উচিত? পুরো ব্যাপারটা এক জায়গায় করলে দাঁড়ায়, প্রথমত ফার্মকে বাজার দরটা মেনে নিতেই হবে, এটা নিয়ে কিছু করার নেই। দ্বিতীয়ত, P=MC নিয়ম ব্যবহার করে ঠিক করতে হবে কতটা উৎপাদন করা হবে। আর সবশেষে দেখতে হবে যে ওই দামে তার গড় খরচটা উঠছে কিনা। আর এটার উপর ভিত্তি করেই ঠিক হবে যে ফার্মটা লাভে থাকবে, লোকসানে পড়বে, নাকি ব্রেক ইভেন অবস্থায় থাকবে। এই কথাটা কিন্তু মূল বিষয়টাকে খুব সুন্দরভাবে বলে দিচ্ছে। স্বল্প মেয়াদে এই 3টে ফলাফলের যে কোনো একটাই হতে পারে। কারণটা হলো, নতুন ফর্মের বাজারে ঢুকতে বা পুরনো ফর্মের বাজার ছেড়ে বেরিয়ে যেতে তো সময় লাগে। বাজারটা সঙ্গে সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে না। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। এই যে স্বল্পমেয়াদী পরিস্থিতিগুলো আমরা দেখলাম, এগুলোই কিন্তু দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্ম দেয়। একবার ভাবুন তো, যদি ফার্মগুলো লাগাতার লোকসান করতে থাকে, তাহলে কি তারা ব্যবসা চালিয়ে যাবে? আর অন্যদিকে যদি বিশাল লাভ হতে থাকে, তাহলে কি সেই লাভের লোভে নতুন প্রতিযোগীরা বাজারে ছুটে আসবে না? এই প্রশ্নগুলোই আমাদের নিয়ে যায় অর্থনীতির আরও একটা ইন্টারেস্টিং আলোচনার দিকে, দীর্ঘমেয়াদী ভারসাম্য।